এখন একজন উপদেষ্টা যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি বলছেন যে ভ্যাট শুল্ক সব বাড়িয়ে দেবো কিন্তু মানুষের পণ্য পড়বে না। বিষয়টা এমন যে তোমাকে আমি একটা কষিয়ে চড় মারবো কিন্তু তোমার ব্যথা লাগবে না, এটা কি হয়? আসলে সেলিম খান, তাহলে এই যে একটা শুভঙ্করের ফাঁকি বলি কিংবা একটা ফাঁদ বলি, এই থেকে আসলে সাধারণ মানুষের পরিত্রাণের কোনো উপায় আছে? আপনি সাধারণ মানুষের পরিত্রাণের জন্য তো কিছু করছেন না। আপনারা জানেন অর্থ বছরের ঠিক মাঝামাঝি সময়ে এসে শতাধিক পণ্য ও সেবার উপর ভ্যাট সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এর মধ্যে দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে এতে করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় যে খরচ সেটি এক দফা আরও বেড়ে যাবে, কিংবা এক দফার জায়গায় কয়েক দফা বেড়ে যেতে পারে। মোবাইল ফোনে কথা বলা থেকে শুরু করে রেস্তোরাঁয় বসে খাবার খাওয়া, সেখানেও টাকার পরিমাণ বাড়বে। এদিকে খরচের লাগাম যখন ছুটেই গিয়েছে, সেই সময়ে নিত্যপণ্যের যে বাজার, সেই বাজারের অবস্থাও অনেকটা আকাশচুম্বী। এই বাজারের অবস্থা এবং ভ্যাট সম্পূরক শুল্ক বাড়া নিয়ে কথা বলবো। সঙ্গে আছে আমি সুপ্রিয় শিকদার, আমার সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের জ্যেষ্ঠ সাংবাদিক সেলিম খান। সেলিম খান, শুরুতে যেটা আমরা বলছিলাম যে আপনিও জানেন যে দুটি অধ্যাদেশ জারি করে শতাধিক পণ্যের ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে। তো টিসিবির হিসাবে গত এক বছরে, এই সময়ে এসে গত এক বছরের ব্যবধানে চালের দাম 16% বেড়েছে। এখন চালের বাজার কি অবস্থা? দেখুন, টিসিবির এই আপনি বলছেন টিসিবির হিসাবে 16% এক বছরের ব্যবধানে বেড়েছে। যারা নিয়মিত বাজারে যান তাদের অভিজ্ঞতা কিন্তু অন্য কথা বলে যে টিসিবির হিসাবের সঙ্গে মেলে না। আমি যদি আজকের কথাই বলি, যে আজকে আমি নিজে ব্যক্তিগতভাবে বাজারে গিয়েছিলাম, আমি যে জিনিসটা দেখেছি সেই জিনিসটা হলো যে, যদি বলি চালের দামের কথা, আপনি বললেন যে চালের দাম মিনিকেট চাল 82 টাকা, নাজির চাল 88 টাকা, কাটারি ভোগ 130 টাকা। আর যেটা মোটা চাল সাধারণ মানুষ ব্যবহার করেন, সেই সাধারণ মানুষের ব্যবহার্য মোটা চাল এখন 68 টাকা। যেগুলো বলা হচ্ছে যে গত মানে এক সপ্তাহ বা 10 দিনের ব্যবধানে প্রায় 8 থেকে 10 টাকা দাম বেড়ে গেছে প্রত্যেকটা। এখন আমি যদি উপরের জিনিসগুলো বাদও দিই, আমনের এই ভরা মৌসুম, এই ভরা মৌসুমেও যদি চালের দাম মানে 70 টাকা, 68 টাকা, 70 টাকা হয়, তাহলে বুঝে দেখেন যে কি অবস্থা সাধারণ মানুষের। যে সাধারণ মানুষ মানে যারা দিন আনেন দিন খান, মানে দিন মজুরির সঙ্গে যুক্ত, সেটা রিক্সাওয়ালা হতে পারেন, সেটা গ্রামের কৃষক হতে পারেন, যে কোনো কায়িক শ্রমের উপর মানে যারা নির্ভর করেন, তাদের কি অবস্থা, এটা তো মানে আসলেই অচিন্তনীয়। যে কারণ আমাদের মূল খাদ্য কিন্তু চাল। এই মানুষ, যদি আপনি এইখানে যদি বলি যে খুব বলতে হয়তো দ্বিধা লাগে যে মানুষ কিন্তু এই জুলাই আগস্টের স্পিরিটটা কী ছিল? স্পিরিটটা ছিল মানুষ স্বস্তি চেয়েছিল। তারা একটা সাধারণ যে শ্বাসরুদ্ধকর অবস্থায় দীর্ঘদিন ছিল, সেখান থেকে বেরিয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছিল। সেই জায়গায় মানে গত 5 মাসে কী অবস্থা, এখন মানুষের অবস্থাটা কী? সে তার চাল কেনার মতো, এখন যখন তার পকেটে টান পড়বে। আপনার কিছুদিন আগেই এই যে বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সরকারের শ্বেতপত্র কমিটির যিনি প্রধান ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য, উনি এক সেমিনারে স্পষ্ট বলেছেন যে এইভাবে যদি জিনিসপত্রের দাম এভাবে যদি বাজার লাগামহীন হয়, এভাবে যদি জিনিসপত্রের দাম বাড়তে থাকে, তাহলে আর মানুষ কতক্ষণ সংস্কার এসব শুনবে কতক্ষণ? তো তিনি একদম স্পষ্ট করে বলেছেন যে বাস্তব অবস্থা হচ্ছে সেটা। এই বাস্তব অবস্থা যত আমরা দ্রুত স্বীকার করব, এই সরকার যত দ্রুত স্বীকার করবে, তত মানুষের লাভ, সরকারের জন্য ভালো। সেলিম খান, গতকালকের যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ অনুযায়ী যে শতাধিক পণ্যে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে, অর্থ উপদেষ্টা সম্প্রতি এটি নিয়ে বক্তব্য দিয়েছেন যে এতে মানুষের উপর সরাসরি কিংবা নিত্য পণ্যের উপর সরাসরি কোনো প্রভাব পড়বে না। আপনি আজকে বাজারে গিয়েছেন, কি দেখলেন? আসলে কি এটা নিত্য পণ্যের উপর কোনো প্রভাব পড়বে না? দুটো বিষয় বলি। নিত্য পণ্যের উপর প্রভাব ইতিমধ্যে মানে পড়তে শুরু করেছে। আপনার সরকার যে শুল্ক বা ভ্যাট যে হিসাবেই বলি না কেন, কর যে নামেই আপনি সম্পূরক অসম্পূরক যে নামেই বলেন না কেন, মানুষ তো এটা বুঝেন, মানুষ বুঝে দাম বাড়াটা। আমিও যখন জিনিস কিনতে যাই তখন বুঝি দাম বাড়ছে কত। এক সরকার বাড়াবে, আমরা দেখছি যে প্রত্যেকটা পণ্যে যে পণ্য যে শতাধিক পণ্যে বাড়ানো হয়েছে, সেখানে দ্বিগুণ থেকে 3 গুণ বাড়ানো হয়েছে যে এই শুল্কের হার। তো এই শুল্কের হার বাড়ালে এর সঙ্গে সরকার তো একটা বাড়িয়েছে, দেখা যাবে এর সঙ্গে যারা বিক্রেতা বা ব্যবসায়ীরা, তারা কিছুটা আবার নিজেরা যুক্ত করে দিচ্ছেন। ফলে এই যুক্ত করার সঙ্গে ওই পণ্যের মূল্য গিয়ে কোথায় দাঁড়াবে? এটা ঠেকানোর মানে এইটা ঠেকাবেন কিভাবে? সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, যে কথায় কথায় আমরা একটা খুব মানে বলি যে এটা একটা বললে একটা শ্লাঘার মতো, যে
এই দেশের মালিক, দেশের মালিক হচ্ছে দেশের জনগণ, জনগণ হচ্ছে দেশের মালিক। কিন্তু এই দেশের মালিকদের যারা ক্ষমতায় থাকেন তাদের যে সীমাহীন অবজ্ঞা, এইটা একেবারে বলার মতো না। এটা কোনো শাসকের, যে সময় শাসক হিসেবে থেকেছেন, কোনো শাসকের ক্ষেত্রেই এই চরিত্রে কিন্তু কোনো ব্যত্যয় ঘটেনি। একদম ঠিক। আপনি যদি দেখেন, যখনই এর আগেও চালের দাম বেড়েছে, বিশেষত যারা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থাকেন বা অর্থ বিভাগের দায়িত্ব থাকেন, তারাই কখনো কখনো যখন চালের দাম বেড়েছে বলা হয়েছে যে আপনারা আলু খান, চাল এত এত ভাত খেতে হবে কেন, আলু সেদ্ধ করে আলু খাওয়া শুরু করেন। যখন পেঁয়াজের দাম বেড়েছে তখন বলা হয়েছে যে পেঁয়াজ না খেলে কি হয়, তো পেঁয়াজ না খেলে কি হয়। যখন বেগুনের দাম বেড়েছে তখন রোজার সময় বলা হয়েছে যে আমি তো পেঁপে দিয়ে বেগুনি বানাই, পেঁপে দিয়ে বেগুনি, এটা কি কাঁঠালের আম সত্য? তো এখন একজন উপদেষ্টা যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, তিনি বলছেন যে ভ্যাট শুল্ক সব বাড়িয়ে দেবো কিন্তু মানুষের পণ্য পড়বে না। বিষয়টা এমন যে তোমাকে আমি একটা কষিয়ে চড় মারবো কিন্তু তোমার ব্যথা লাগবে না। এটা কি হয়? মানে আমার ক্ষমতার বোধহয় একটা অদ্ভুত মানে নিয়ম বা একটা অদ্ভুত চাদর আছে, যে চাদরটা গায়ে দিলে কোনো কিছুই আর মানে গায়ে লাগে না, মানে অনুভূতিটা শক্তিটা বোধহয় কমে যায়। এইটা বড় মানে খারাপ লাগে যে যখন এই ধরনের যাদের কাছে মানুষ একটা এই যে গণমানুষ ছাত্র জনতার অভ্যুত্থানের কথা বলা হচ্ছে সব সময়, তো তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার সঙ্গে এই অনুভূতির কথা, এই ধরনের কথাবার্তা কখনোই মেলে না। সেলিম খান, সরকার বারবার বলছে যে IMF এর পরামর্শে আসলে এই ভ্যাট ট্যাক্স বলি কিংবা সম্পর্ক শুল্কগুলি এটি বাড়ানো হয়েছে। আসলে IMF থেকে ঋণ আমরা নিয়েছি, এছাড়া অনেক দেশ ঋণ নিয়েছে। অন্যান্য দেশগুলোতেও কি এরকম করে ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে? হ্যাঁ, দেখেন একটা জিনিস যুক্তি দেওয়া হচ্ছে যে IMF এ যে পরবর্তী কিস্তি $470 কোটি সেই ঋণ নেওয়ার জন্য IMF এমন একটা সংস্থা, এই যে বিশ্ব ব্যাংক বলেন, IMF বলেন, যে এই সংস্থাগুলো তাদের ঋণ দেওয়ার জন্য তারা একসঙ্গে ঋণ দেয় না, ঋণ দেয় কিস্তিতে এবং প্রতি কিস্তি দেওয়ার আগে কিছু না কিছু শর্ত দেয়। এই শর্ত দেওয়ার মধ্যে যদি এটা থাকে, এখন আপনি তো দেশ চালাচ্ছেন, আপনি তো বুঝবেন যে কোনটা মানবো কোনটা মানবো না। এর আগে যতবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয় বা অন্য কিছু বাড়ানো হয়, সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে আরেকজনের ঘাড়ে বন্দুক রাখার প্রবণতা, এর যে সব সরকারের বলা হয় IMF, আর ভাই IMF এর আপনার লোন না নিলে যদি চলে তাহলে IMF এর লোন নিচ্ছেন কেন? এই শর্ত যদি না শুনলে যদি চলে তাহলে শুনবেন না। আমরা যদি ছোট্ট উদাহরণ দেই, আপনারা ভাই ইয়েতে যেতে পারেন, সরকারি কর্মকর্তারা প্রশিক্ষণে যাওয়া বা প্রকল্প দেখার জন্য উগান্ডায় যেতে পারেন। তা আপনারা এই যে শ্রীলঙ্কা, আমাদের 2 ঘন্টার দূরত্ব, শ্রীলঙ্কায় যেতে আপনাদের সমস্যাটা কোথায়? শ্রীলঙ্কা কীভাবে? শ্রীলঙ্কা তো দেউলিয়া হয়ে গেছিল 2 বছর আগে। সেই দেউলিয়া অবস্থা থেকে তারাও IMF এর লোন নিয়েছে, তো তারা কিভাবে রিকভার করলো? সেখানে এখন মূল্যস্ফীতি হচ্ছে নেগেটিভে চলে আসছে, তার মানে তারা অর্থনীতিকে পুরো সামলে উঠতে পেরেছে। আর আমাদের মূল্যস্ফীতি এখন মানে ডবল ডিজিটে, আপনার অবস্থায় ডবল ডিজিটে। আমি যদি এই সম্পর্কে যে CPDর মুস্তাফিজুর রহমান সাহেব যে প্রথম আলোকে যে কথাটা বলছেন, সেটা একটু মানে আমাদের দর্শকদের বলতে চাই যে উনি বলছেন যে এ ধরনের কর এমন এক সময় বাড়ানো হলো যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। উচ্চ মূল্যস্ফীতির চাপে শুধু নিম্ন আয়ের বা প্রান্তিক মানুষজন নয়, মধ্যবিত্তদেরও হিমশিম খাচ্ছে। এখন নতুন শুল্ক এই আরোপে এই শ্রেণীর মানুষের উপর চাপ আরও বাড়বে। বুঝুন, একজন যিনি দীর্ঘদিন ধরে এই বিষয়টির সঙ্গে যুক্ত, তারা গবেষণা করেন, তারা মানুষজনকে নিয়ে ভাবেন, তিনি এই কথা বলছেন। তিনি একজন এই সরকারের ওয়েল উইশার, তারপরেও তিনি বলছেন যে এটা এমন এক সময় বাড়ানো হলো যখন মানুষের ইতিমধ্যে একটা উচ্চ দামের কারণে একটা নাভিশ্বাস শুরু হয়েছে, তাদের জীবনযাত্রাই একটা কষ্টসাধ্য হয়ে উঠছে, সেই সময় গিয়ে আবার এই জিনিসটা বাড়ানো হলো। তো এটা তো কোনো অর্থহীন একটা। সেলিম খান, আমরা ওই শতাধিক পণ্যের মধ্যে 2টো পণ্য নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই। একটি হচ্ছে LP গ্যাস, আর একটা হচ্ছে ওষুধ, যে দুটোই বলা যায় যে একদমই প্রতিদিন প্রত্যেক বেলার জন্য মানুষের লাগে। এই দুটোর দাম ভ্যাট ট্যাক্স বাড়ানো হয়েছে। তো এই যে ভ্যাট ট্যাক্স বেড়ে যাচ্ছে, এ থেকে আসলে মানুষের পরিত্রাণের উপায় কি? সরকারই বা কি করতে পারে? সরকার তো বারবারই IMF এর লোনের কথা বলছে। দেখুন, পরিত্রাণের উপায় কি হতে পারে? আপনি একদমই বলেছেন যে ওষুধ প্রতিটা মানুষের ঘরে ঘরে একদম কোনো না কোনো ফরম্যাটে লাগে। আপনি সেদিন একটা হিসাব দেওয়া হয়েছে যে এদেশে সবচেয়ে বেশি বিক্রি হয় গ্যাস্ট্রিকের ওষুধ। তারপরে মানুষের স্টমাকে কি ধরনের সমস্যা আপনি নিজেই বুঝতে পারছেন যে হজমের যে গ্যাস্ট্রিকের ওষুধ হচ্ছে প্রত্যেকটি কোম্পানি
প্রত্যেকটি কোম্পানি কয়েকশো কোটি টাকার, যে বড় বড় কোম্পানি প্রত্যেকটি কয়েকশো কোটি টাকার এই গ্যাস্ট্রিকের ওষুধ বিক্রি করে, 1000 কোটি টাকার উপরে এর বাজার। তাহলে মানুষের সমস্যা, এই ওষুধের সমস্যা, এটা তো একটা সাধারণ বললাম। এর পাশাপাশি ধরেন যারা ক্রনিক ডিজিজে বা কোনো ধরনের কঠিন রোগে আক্রান্ত, সেটা হতে পারেন ক্যান্সারের পেশেন্ট, হতে পারেন অন্য অন্য ইয়ের পেশেন্ট, তাদের জন্য খরচটা কতটা বাড়বে, এবং খরচ এর সঙ্গে তো কেউ হিসাব করতে পারে না। ভাই আগে 10 টাকা ছিল, ঠিক আছে আমি সরকারের শুল্ক বুঝলাম যে 10% বেড়েছে, তাহলে 1.5 টাকা বাড়বে, 11.5 টাকা, এইটা তো কেউ আপনি জিজ্ঞাসা করতে পারবেন না। দোকানদার যা বলবে আপনাকে সেটাই নিতে হবে। আর আপনি বললেন এলপি গ্যাসের কথা, হ্যাঁ এলপি গ্যাসের কথা যদি আমি বলি, তাহলে বলতে হবে যে এলপি গ্যাস কিন্তু সারা দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। একদম। আপনি যদি দেখে, আমরা বাইরে গেলেই দেখতে পাই এখন কিন্তু গ্যাস স্টেশন না, এখানে সব জায়গায় লেখা থাকে যে এখানে এলপিজি পাওয়া যায়, এবং এলপিজি ভরে বিভিন্ন যানবাহন চলাচল করছে। সেটা আমাদের আপনার ডিজেল, পেট্রোল, অকটেনের উপর চাপ কমিয়েছে নিঃসন্দেহে। এখন যদি সেই জিনিসের দামও এইভাবে বাড়তে থাকে, তাহলে তো ধরেন মানুষ, আপনি 10 টাকা বাড়িয়েছেন, এইবার ওই দেখা যাবে যে প্রত্যেকটা টিকিটই 50 টাকা করে বেড়ে গেছে। অজুহাত দেওয়া হবে যে এই সরকার এই জ্বালানি বাড়িয়েছে, দেখা যাবে ওই গাড়িটা ইয়েতেই চলে না, এলপি গ্যাস চলে না, এলপিজিতেই চলে না। তো এই এলপিজিতে চলে না যে গাড়ি, সে গাড়িও দেখা যাবে যে এই সুযোগে ভাড়া বাড়িয়ে দিয়েছে। তার মানে আলটিমেট চাপটা চলে আসছে কিন্তু সাধারণ মানুষের উপর। এই বিশেষত জ্বালানিটা এমন একটা, সারা দুনিয়ায় এই জ্বালানি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তাকে এত গুরুত্ব দেওয়া হয়, কারণ এর সঙ্গে প্রতিটা জিনিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার ব্যয়, এই জ্বালানির ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পুরোপুরি বেড়ে যায়। ফলে একটা মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে আছে সাধারণ মানুষ। আসলে সেলিম খান, তাহলে এই যে একটা শুভঙ্করের ফাঁকি বলি কিংবা একটা ফাঁদ বলি, এই থেকে আসলে সাধারণ মানুষের পরিত্রাণের কোনো উপায় আছে? আপনি সাধারণ মানুষের পরিত্রাণের জন্য তো কিছু করছেন না। আপনি একটা টিসিবিতে পণ্য বিক্রি করতেন, যেখানে বলি যে আমরা এই তেজগাঁয়ে আমাদের অফিসে আসার পথে দেখি তেজগাঁ মানে বিভিন্ন যেখানে যেখানে এই টিসিবি ট্রাক আছে সেখানে লম্বা লাইন। আগে যতটা ছিল, এখন টিসিবি ট্রাকের পেছনে লম্বা লাইন। তাদের কার্ড ছিল, তারা সেই কার্ডের বিনিময়ে খাদ্যপণ্য নিতেন, যার যেটা কেনার দরকার। আমরা দেখেছি যে ভিড় এরকম যে কখনো কখনো ট্রাকের পণ্য ফুরিয়ে গেছে, ট্রাক চলে যাচ্ছে, তার পেছনে মানে অন্তত 100 মানুষ দৌড়াচ্ছে যে বোধহয় ওই ট্রাকের থেকে এখনো কিছু জিনিস তারা জোর করে নিয়ে যাচ্ছে। এইরকম একটা অবস্থায় আপনি আগে টিসিবির ট্রাক থেকে আপনি চাল বিক্রি বন্ধ করে দিলেন। এখন আপনি পুরোপুরি চাল বিক্রি সঙ্গে সঙ্গে সব মানে টিসিবি ট্রাক সেল যেটা বলবো ওরা তাদের ভাষায়, সেই সেলটা বন্ধ করে দিলেন। বললেন যে সরকারের সিদ্ধান্ত ছিল 31শে ডিসেম্বর পর্যন্ত। আর এই সরকার আসছে মানুষের স্বস্তি দেওয়ার জন্য, সাধারণ মানুষকে দেখার জন্য। তো তাদের তো প্রথমেই উচিত ছিল যে এ দেশের যে নিম্ন আয়ের মানুষ, যারা দারিদ্র্য সীমার নিচে বাস করেন, সেরকম 3-4-5 কোটি মানুষকে স্বস্তি দিতে পারে এরকম কোনো কর্মসূচি চালু করা। তার জন্য যে টাকা যেই প্রয়োজন হয় সেই টাকা ব্যয় করা। সেইটা না করে তাদের যে একটু স্বস্তি দিত যে জিনিস, সেই জিনিস আপনি বন্ধ করে দিলেন। আপনারা বাণিজ্য উপদেষ্টা বলছেন যে হ্যাঁ এটা আবার চালু করা যায় কিনা বিবেচনা করা হবে। আরে বিবেচনা করা যাবে, যদি বিবেচনাই করবেন তাহলে আপনি বন্ধ করলেন কেন? সেলিম খান, আপনাকে এখানে বাণিজ্য উপদেষ্টার কথা বলেন, আমি আপনাকে একটু সংযুক্ত করি। উনি বলেছেন যে 100 কোটি যে পরিবার কিংবা সদস্য গ্রাহকের কথা বলা হয়েছিল, সেখানে 67 লাখ গ্রাহকের কার্ড ডিজিটাল করা হয়েছে, যে বাকি যে 37 লাখ রয়ে গিয়েছে তাদেরকে আপাতত কোনো রকম কোনো পণ্য দেওয়া হবে না। হ্যাঁ, এখানে 1 কোটির আপনার 1 কোটি পরিবারের আছে, তাতে 57 লাখ তারা বলছেন যে কার্ড ডিজিটাইজ হয়েছে, আর 43 লাখের কার্ড বাতিল হয়েছে। সেটা নাকি এর আগের সরকারের আমলে অনিয়মের মাধ্যমে যারা বলা যায় অপেক্ষাকৃত সম্পন্ন তাদেরকে দেওয়া হয়েছে। তাহলে কাজটি দ্রুততার সঙ্গে করুন। এই মানুষের প্রধান জিনিস হচ্ছে যে খাবার যদি কোনো মানুষের পেটে যদি মানে খাবার না থাকে, যেহেতু কথা সবাই বলে যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তা আমার যদি পেটে ক্ষুধা থাকে তাহলে তো আমি কোনো কাজ কোনো জিনিসই, এই যত সংস্কারের কথা বলি বা ভোট বলি, নির্বাচন বলি, এই জিনিস আমার মাথায়, আমার সাধারণ মানুষের পেটে যদি খাবার না থাকে তাহলে সে তার ভবিষ্যৎ শাসক বলেন বা দেশের ভালো কিছুর জন্য বলেন, সে ভাববে কখন? তার তো চিন্তা পেটের, সেই জিনিসটা ভাববে কখন? আপনি পত্রপত্রিকা আজকে দেখেন, প্রত্যেক জায়গায় বিশেষজ্ঞরা বলছেন যে
এই টিসিবির ট্রাক বিক্রি মানে পণ্য বিক্রি বন্ধ করার আগে 10 বার ভাবা উচিত ছিল, এবং এটা বন্ধ করাটা ঠিক হয়নি। এতে অন্তত কিছু মানুষ হলেও তারা যেটা স্বস্তিটা পেতেন সেই স্বস্তিটাও কেড়ে নেওয়া হলো। ধন্যবাদ সেলিম খান। দর্শক, আজ এ পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবর জানতে চোখ রাখুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে, ভিজিট করুন itbbd.com।